আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলা করা হয়। আর বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামাল অভিযোগ করেছেন, খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। আতিকা রহমানের রিপোর্ট। বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। রায়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে এই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। অন্যান্য যে অভিযোগগুলো আসছে এইগুলো সবগুলো অভিযোগ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে, এবং এই অন্যান্য আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। সেই অবজারভেশন দিয়ে মাননীয় আদালত আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভুঁইয়া, সিএম ইউসুফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকো রিসার্চ বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বললেন, শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের সব মামলা প্রত্যাহার করে খালেদা জিয়াকে ফাঁসানোর জন্য মামলা প্রভাবিত করেছেন। তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। আসামিদের মধ্যে মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। 2007 সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারের 5 দিন, সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান 5 দিন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক এনু, রাশেদ খান মেনন সহ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিরকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এ সময় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এনামুর রহমান এনাম সাহেবকে সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় হত্যা মামলায় আজকে সোনেশ দেখানো হয় এবং তার 7 দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। আজকে জুনায়েদ আহমেদ পলককে ধানমন্ডি থানার 5924 একটি মামলাতে শুধুমাত্র সোনেশ দেখানো হয়েছে, তাকে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। এবং অন্যান্য মামলাতে আপনার কলাবাগান থানার মামলা 7/12/24 এই মামলাতে ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশি, তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড প্রদান করেন। এবং পল্টন 5/8/24 এই মামলাটিতে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং কর্নেল ফারুক তাদেরকে 5 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিলের শুনানি শেষ। আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে
5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য ধার্য করেন। গত বছর 7 নভেম্বর 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন পৃথক আবেদন করেন। ছিল 2007 সালে, আর এখন 2025 সাল, তাহলে প্রায় 18 বছর। অনেক চড়াই উতরায়, অনেক আইনি লড়াইয়ের পরে আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই মামলাটি রায়ের জন্য ফিক্স করেছেন। পড়াশোনা শেষ করে এই বিসিএস সার্ভিসের জন্য নিজেদেরকে কোয়ালিফাই করেছিল, রিকমেন্ডেড হয়েছিল, সব ফর্মালিটি শেষ করার পরে এদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশনে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে তারা ক্যাম্পাসে অবস্থানে এই বিক্ষোভ করে। এর আগে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে দাবি আদায়ে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আজ সারা দেশে ভিডিও চিত্র প্রদর্শনী করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। এরকম একটা ঘটনার পরে আসলে শিথিলভাবে দেখার কোনো সুযোগ নেই আমাদের পক্ষে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ক্যাম্পাসের বর্তমান অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর মামলা এবং গ্রেফতারের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ সাথী, যেমনটা বলছিলেন, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গতকালকের যে ঘটনা ঘটেছিল তারই ধারাবাহিকতা আজ কিন্তু ক্যাম্পাস অনেকটা উত্তপ্ত রয়েছে। শিক্ষার্থীরা এই মুহূর্তে মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন এবং শিক্ষক সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই গিয়েছিলেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে। তারা কিন্তু সকলে তাদের যে শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছিলেন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু সিন্ডিকেট সভা চলছে বলে আমি জানতে পেরেছি। এবং শিক্ষার্থীদের যে 1টা পর্যন্ত টাইম বেঁধে দেওয়া ছিল, সেই সিন্ডিকেট সভার কারণে তারা কিন্তু এখন ওই মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন। এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি দাওয়া মেনে না হলে আমি জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে হয়তো তারা সিন্ডিকেট সভার পরে শ্রেণীকক্ষ সহ অন্যান্য কক্ষ তালাবদ্ধ করবেন, এমনটাই একটা আভাস পেয়েছি। তাছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকলেও ছাত্রদল কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসে অবস্থান করছে না। তারা কিন্তু খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেই সঙ্গে খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছিলেন বলে আমি জানতে পেরেছি। তবে এখন সকলের নজর কিন্তু রয়েছে সিন্ডিকেট সভার দিকে। সিন্ডিকেট সভায় যদি ভিসি পদত্যাগ না করেন তাহলে কিন্তু শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিবেন, এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা জানিয়েছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল ক্লাস, পরীক্ষা সহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত বন্ধ রাখবেন তারা। সাথী, এই ছিল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ খবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে একথা জানান তিনি বলেন, এ ধরনের হামলা দুঃখজনক। ফ্যাসিবাদী ব্যবস্থা আর চলতে দেওয়া হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র সংসদ থাকলে কুয়েটে হামলার ঘটনা ঘটত না। ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নির্মূল করতে হবে। ভালো লেগেছে আমাদের।
আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। শিক্ষক সংকট সমাধানের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। তাদের অভিযোগ ৩৬৪ জন শিক্ষকের বিপরীতে রয়েছে ১৬১ জন শিক্ষক। ৪০ জন প্রফেসর থাকার কথা থাকলেও বর্তমানে আছেন মাত্র ৩ জন। এতে শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করায় সাধারণ শিক্ষার্থীদের সঠিক সময়ে ক্লাস হচ্ছে না। ফলে বদলিকৃত শিক্ষকদের পুনরায় ফিরিয়ে আনার দাবিতে কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, এর আগেও মন্ত্রণালয় ও কলেজের প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে এই সংকটের বিষয় নিয়ে দাবি তুললেও কোনো সমাধান করেনি মন্ত্রণালয় ও কলেজ প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে যদি এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতি বছরই রমজান আসার আগে সব ধরনের পণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি ঋণপত্র খুলতে মার্কিন ডলারের সংকট কেটেছে। ফলে এবার রমজান উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বাড়ছে। জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। বাজারে কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে রমজানকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে বাজার মনিটরিং। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের পক্ষ থেকে সকালে কাজীর দেউরি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানকে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গেছে বছর আপনার অ্যাঙ্কার ডালের কেজি আছিল ৮০ টাকা ৮৫ টাকা, এবছর ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি করতেছে। প্রতি গরু পিছে ৫-৭ হাজার টাকা বাড়তি, কিন্তু আমরা গুস্ত দাম বাড়ায় বেচতে পারতাছি না। গুস্ত এই আগের লেডি ৭৫০ টাকা, গায়ে লেখা আছে ৮৫২ টাকা, নিচে হলো ৯০০ টাকা। মাংসের যে দোকানগুলি তাদেরকে বারবার বলার পরেও তারা মূল্য তালিকা রাখছেন না। তো এটার জন্য আমরা ৪টা প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করেছি, ৫,০০০ করে। দর্শক, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে ভোজ্য তেলের দাম এবং সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন ভোক্তার অভিযানের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সাথে আসলে যেমনটি বলেছেন, বাজারের কথা যদি বলে থাকি, আসলে বর্জ্য তেলের বর্জ্য তেল নাই বললেই চলে। বিশেষ করে বোতলজাত যে বর্জ্য তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের বাজার থেকে উধাও, এবং এটা কিন্তু আসলে কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছেন বলে জানিয়েছেন যারা খুচরা ব্যবসায়ী আছে, তারা যারা কর্পোরেট ব্যবসায়ী আছে, তারা কিন্তু মালগুলো বর্জ্য তেলগুলো কিন্তু আসলে বিদেশ থেকে আমদানি করার পরে সাগরে ভাসমান অবস্থায় রেখেছেন, যাকে আসলে ভাসমান গুদাম বলা হয়। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য কিন্তু এই কাজটি করেছেন, যাতে আসলে দাম বাড়তে পারে। দাম বাড়লে তারপরে তারা কিন্তু আসলে ধীরে ধীরে সেই ভাসমান গুদাম থেকে বর্জ্য তেলগুলো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে আসলে সরবরাহ করবেন। এবং একই সাথে আজ সকালবেলা 11টার সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু কাজীর দেউরি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কিন্তু আসলে 4টি মাংসের দোকানকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে, এবং একই সাথে একটি তেলের দোকানকে কিন্তু জরিমানা করেছেন আরও ১০,০০০ টাকা। এবং সেই তেলের দোকানদার তেলের গায়ের মূল্যে যে মূল্য লেখা ছিল সেটা মুছে তিনি তার ইচ্ছা মতো কিন্তু মূল্য বসিয়েছেন। এই জন্য যেহেতু মূল্য তালিকা গসামাজা করা হয়েছে, সেজন্য ওই উক্ত দোকানদারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে, এবং তিনি মুচলেখা দিয়েছেন। আমরা কথা বলবো একজনের সাথে, যিনি আসলে জরিমানা দিয়েছেন। কেন জরিমানা দিয়েছেন আমরা একটু তার কাছ থেকে জানতে দেবো। আসলে আপনি কেন জরিমানা দিয়েছেন এবং কি অপরাধটা কি ছিল আপনার? আসলে আমাদের কোনো অপরাধ ছিল না, এখানে আমাদের মূল্য তালিকাটার জন্য অপরাধ ছিল, উপরে ছিল ওই নামাতে দোকানের স্টাফ একটু নামাতে বেশ কমে গেছে, ওইটার কারণে মূল্য জরিমানা করছে, সমস্যা নাই। মূল্য তালিকা জরিমানা করছে, অসুবিধা নেই। কিন্তু আমার দোকানে হচ্ছে দুইটা, একটা গরুকে 2 ভাগে করছে। ওদেরকে আমি বারবার বলছি আমাকে একটাতে ফাইন করেন, 2টাতে ফাইন দিয়েন না। আমাকে 10,০০০ টাকা ফাইন করে গেছে, জুলুমবাজি করে গেছে আমার উপরে। এটা আমি অনুরোধ করছিলাম, আর একটা ম্যাডাম একটাকে ফাইন করেন,
আমার একটাই দোকান, একটা গরুকে 2 ভাগে করে লাগছি, আগে পিছে করে। আমি বলছিলাম আমাকে জুলুমবাজি করিয়েন না, আমাকে একটাই দোকানে ফাইন করেন। অপরাধ ছিল না আমার, এটাই ওই মূল্য তালিকার কারণে, অন্য কিছু না। শুনছিলেন আসলে যিনি জরিমানা দিয়েছেন তার বক্তব্য হচ্ছে আসলে তার দোকান যেহেতু দুটা দোকানকে 10,000 টাকা জরিমানা করেছেন। তিনি বললেন আসলে বক্তা সংরক্ষণের কাছে বলতেন একটা দোকানকে জরিমানা করার জন্য, আসলে সেভাবে হয়নি। তবে এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু একটা বিষয় অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে সঠিকভাবে মনিটরিং করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। যেহেতু সামনে রমজান, এই রমজানকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বাজার অস্থির হয়ে উঠেছে এবং বিশেষ করে যে ভোগ্যপণ্য আছে সেই ভোগ্যপণ্য কিন্তু আসলে দাম বৃদ্ধি পাচ্ছে এবং চট্টগ্রামের বাজারে সবসময় কিন্তু গরুর মাংসের দাম সবসময় বৃদ্ধি এবং আজও কিন্তু বৃদ্ধি এবং 950 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু 1000 টাকাও বিক্রি হচ্ছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন আসলে এটিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন আছে বলে মনে করেন। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছেন তারা প্রতিনিয়ত কিন্তু এই অভিযান পরিচালনা করবেন। সাথে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ট্রেনের কন্টেইনার জটে আটকে যাচ্ছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের ভেতর ও বাইরে প্রায় 1600 কন্টেইনার আটকে রয়েছে। এছাড়া জাহাজ থেকে আরও কন্টেইনার নামার অপেক্ষায় রয়েছে। চট্টগ্রাম থেকে দিনে প্রায় 4টি ট্রেনে পণ্য ভর্তি কন্টেইনার ঢাকায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও গত 2 দিনে একটি ট্রেনও যাচ্ছে না। ইঞ্জিন সংকটে পর্যাপ্ত ট্রেন পরিচালনা করতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রমজান উপলক্ষে বন্দর দিয়ে আসা এসব পণ্য ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা যাচ্ছে না। জানা যায় পণ্য ভর্তি এসব কন্টেইনারে বেশিরভাগ রমজান উপলক্ষে আসা ভোগ্যপণ্য এবং ইন্ডাস্ট্রিয়াল পণ্য। সঠিক সময় সরবরাহ না হলে দেশে পণ্যের কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানী মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রৌনক জাহান। তিনি বলেন, স্থায়ী ঠিকানাবিহীন ভাসমান অপরাধীরা রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে। ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেল তৈরির কার্যক্রম চলছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 600 অসহায় ও দরিদ্র ইমাম মুয়াজ্জিনকে 1,80,00,000 টাকার সুদমুক্ত ঋণ ও 4,620 জনকে 5,000 টাকা করে অনুদানের চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। এ সময় নানা অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন বলে উল্লেখ করেন খালিদ হোসেন। ইমাম মুয়াজ্জিনদের জন্য মসজিদের ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করছে এবং ইমামদের একটা পে স্কেলের আওতায় এনে যেগুলো সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত, অর্ধস্বায়ত্তশাসিত এবং কর্পোরেট ওয়াকফ আন্ডারে যে সমস্ত মাসাজিদ আছে ওইগুলোতে ইমাম মুয়াজ্জিন, পেশ ইমাম, খাদেমের জন্য একটা স্কেল কার্যকর করার চেষ্টা করব অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধে ইউক্রেনকে ছাড়াই শেষ হয়েছে রুশ মার্কিন আলোচনা। মঙ্গলবার হওয়া এই বৈঠক সফল হওয়ার দাবি করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের শর্ত নিয়ে আলোচনা হওয়ার কথা জানান। তবে বৈঠকের জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এই আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাকেই রাখা হয়নি, যদিও এতে বরাবরই ইউক্রেনকে সম্পৃক্ত করার কথা বলে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা চলাকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আফগান সীমান্তের কাছে ব্যাপক অভিযান চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর এই অভিযানে অন্তত ৩০ জঙ্গি নিহত হন। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা গোলযোগপূর্ণ অঞ্চলে এই অভিযান চালানো হয়। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় অভিযান পরিচালনার কথা জানায়। সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে পাকিস্তান বদ্ধপরিকর বলেও জানানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদ পাকিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে আসছে। জঙ্গিরা আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ দেশটির, যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।